আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে সবশেষ 6 মাসের নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয়াবলীগুলি। এই প্রশ্নগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আশা করছি আপনি যে কোনো পরীক্ষা এখান থেকে কিছু প্রশ্ন পেয়ে যাবেন। এবং আমাদের এই পর্বের আজকে যে পর্বটি করছে এটি দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যারা দেখেননি দেখে নেবেন। আমরা বিগত 6 মাসে আসা সবগুলি বাংলাদেশ বিষয়গুলি নিয়ে টিউটোরিয়াল তৈরি করব, সাথেই থাকবেন। তো চলুন শুরু করি। তবে যেহেতু একটু ব্যাখ্যা থাকবে সাথে, টিউটোরিয়ালটি বড় হবে, একটু সময় নিয়ে দেখবেন। প্রথম প্রশ্নটি হচ্ছে, সর্বশেষ জনশুমারি অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার কত? খেয়াল করে দেখুন, এখানে 4টে অপশন রয়েছে: 76.56, 72.82, 90.82, 98.6%। সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি নেই, কারণ বাংলাদেশে সাক্ষরতার হার বলতে যেটা নারী পুরুষ উভয় মিলে সম্মিলিত, সেটি হচ্ছে 74.66%। এখানে যদি শুধু বলা হতো যে সর্বশেষ জনশুমারি অনুযায়ী বাংলাদেশে পুরুষের সাক্ষরতার হার কত, সঠিক উত্তর হতো ক এ 76.56%। বাংলাদেশে বর্তমানে পুরুষের সাক্ষরতার হার 76.56% এবং নারী সাক্ষরতার হার হচ্ছে 72.82%। আর সম্মিলিত অর্থাৎ নারী পুরুষ উভয় মিলে সাক্ষরতার হার হচ্ছে 74.66%। সুতরাং এখানে সঠিক উত্তরটি নেই, এখানে আনসারটি হবে না। লিভিং নো ওয়ান বিহাইন্ড, এটি কোনটির মূলনীতি? লিভিং নো ওয়ান বিহাইন্ড, এটি এসডিজির মূলনীতি। এবারে বাংলাদেশ নির্বাচন কমিশনে যে পরীক্ষাটি হয়েছে 31শে মার্চ 2023 সালে অফিস সহায়ক পদে, সেখানকার গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ বিষয়গুলি ছিল সেগুলি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত? খুবই সহজ প্রশ্ন মনে হচ্ছে। বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা হচ্ছে 350টি। সঠিক উত্তর হচ্ছে গ। এখানে ব্যাখ্যাটা দেখে নেই। জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। প্রশ্ন হতে পারে, জাতীয় সংসদ বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা কি? উত্তর হবে জাতীয় সংসদ, বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। সংবিধানের 65(1) অনুযায়ী জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে। তাহলে জাতীয় সংসদ যে থাকবে বাংলাদেশে, এটি সংবিধানের কোন অনুচ্ছেদ দ্বারা স্বীকার করা হয়েছে? এটি হচ্ছে 65(1). তারপরে হচ্ছে, এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত থাকবে। এই সংবিধানের বিধান অনুযায়ী প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা সংসদের উপর ন্যস্ত থাকবে। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট বা কীরকম? উত্তর হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। এক কক্ষ বিশিষ্ট এই আইনসভার সদস্য সংখ্যা হচ্ছে 350 জন, যেটা আমরা এখানে প্রশ্নে জানলাম 350 জন, যার মধ্যে 300 জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। 350 জনের মধ্যে 300 জন হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে সরাসরি ভোটে নির্বাচিত হন। অবশিষ্ট 50টি আসন হচ্ছে সংরক্ষিত নারীদের জন্য, নারী আসন। সংসদের মেয়াদকাল কত বছর? বাংলাদেশ সংসদের মেয়াদকাল হচ্ছে 5 বছর। জাতীয় সংসদের 1 নম্বর আসন হচ্ছে পঞ্চগড় জেলায় এবং 300 নম্বর বা শেষ আসনটি হচ্ছে বান্দরবান জেলায়। তাহলে এখানে অনেকগুলি তথ্য রয়েছে। আমরা দেখলাম জাতীয় সংসদের 1 নম্বর আসন হচ্ছে পঞ্চগড় জেলায়, শেষ আসন এবং 300 নম্বর আসন হচ্ছে বান্দরবান জেলায়। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। তারপরে হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কতজন? 350 জন। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় কয়জন? 300 জন। এগুলি খুবই ভালো করে মনে রাখবেন। আর সংসদের নারী সংরক্ষিত আসন কয়টি? 50টি। যাচ্ছে এবার পরের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর। এবার বাংলাদেশের তাপমাত্রা সংক্রান্ত যে ব্যাখ্যাগুলি রয়েছে সেটা দেখে নিচ্ছি। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26.01 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে বার্ষিক গড় তাপমাত্রা। গ্রীষ্মকালে মানে গরমকালে বাংলাদেশের গড় তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। বর্ষাকালে বাংলাদেশের গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে বাংলাদেশের গড় তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের উষ্ণতম স্থান যেটা জানলাম নাটোরের লালপুর। তাহলে একটু খেয়াল করে দেখি, আবার একটু মনে করার চেষ্টা করি বা ভালো করে বুঝে নেই। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26.01 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে বার্ষিক গড় তাপমাত্রা 26।
গ্রীষ্মকালে এর থেকে 2 পয়েন্ট বাড়ে অর্থাৎ 28°C, বর্ষাকালে 27, আর শীতকালে 17, 17, 27, 28, 26। এই হচ্ছে বাংলাদেশের তাপমাত্রা। তাহলে বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর। শীতলতম স্থান কোনটি? বাংলাদেশের শীতলতম স্থান হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল। মনে রাখবেন, বাংলাদেশের উষ্ণতম স্থান যেমন নাটোরের লালপুর, শীতলতম স্থান হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল। বাংলাদেশের উষ্ণতম জেলা রাজশাহী। উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর, আর উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী। বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? শীতলতম জেলা সিলেট। বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল, আর শীতলতম মাস জানুয়ারি। এবারে দেখব সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? সোমপুর বিহার হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। শ্রী ধর্মপাল দেব নওগাঁ জেলার পাহাড়পুর একটি বিহার বা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। তার মানে সোমপুর বিহার এর অন্য একটা ব্যাপার হচ্ছে এটি শিক্ষা প্রতিষ্ঠান, বিহার বা শিক্ষা প্রতিষ্ঠান। এটি স্থাপন করেন কে? শ্রী ধর্মপাল দেব। কোন জেলায়? নওগাঁ জেলায়। ঠিক আছে। বিহারটির নাম ছিল সোমপুর বিহার। 8ম শতাব্দীতে তিনি এটি নির্মাণ করেন। তার মানে সোমপুর বিহার কখন নির্মাণ করা হয়? 8ম শতাব্দীতে। কে নির্মাণ করেন? শ্রী ধর্মপাল দেব। সোমপুর বিহার কোথায়, কোন জেলায়? নওগাঁ জেলায়। নওগাঁ জেলার কোথায় অবস্থিত? পাহাড়পুরে। ঠিক আছে। কোন শতাব্দীতে এটি নির্মাণ করা হয়? 8ম শতাব্দীতে। ভারতীয় উপমহাদেশে প্রত্নতাত্ত্বিক খনন কাজের ফলে যত বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে তার মধ্যে এটি আয়তনে বৃহত্তম। ভারতীয় উপমহাদেশে যতগুলি বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে তার মধ্যে এটি হচ্ছে বৃহত্তম। 1879 সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। সোমপুর বিহার 1879 সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। তার মানে সোমপুর বিহার আবিষ্কার করা হয় কত সালে? 1879 সালে। সোমপুর বিহার কে আবিষ্কার করেন? স্যার কানিংহাম। এবারে আমরা যাচ্ছি পরের প্রশ্নে। সেন্ট মার্টিন কি প্রকৃতির দ্বীপ? এটি হচ্ছে প্রবাল দ্বীপ। নাফ নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। তার মানে সেন্ট মার্টিন কোন নদীর মোহনায় অবস্থিত? এটি নাফ নদীর মোহনায় অবস্থিত। টেকনাফ সমুদ্র উপকূল হতে 9 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত। টেকনাফ সমুদ্র উপকূল হতে 9 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত সেন্ট মার্টিন। দ্বীপটির আয়তন মাত্র 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিনের আয়তন মাত্র 8 বর্গ কিলোমিটার। আর এটি টেকনাফ সমুদ্র উপকূল হতে 9 কিলোমিটার দক্ষিণে, তার আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিনের অন্য নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপ পর্যটন কেন্দ্র, মৎস্য আহরণ, চুনাপাথর, খনিজ পদার্থ অর্থাৎ কালো সোনা প্রভৃতির জন্য বিখ্যাত। এখন যদি বলা হয়, ধরেন প্রশ্ন আসলে এরকম করে, সেন্ট মার্টিন কিসের জন্য বিখ্যাত? নিচে 4টে অপশন থাকলো, কোথাও একটা জায়গায় থাকলো কালো সোনা, তাহলে আপনার সঠিক উত্তর হবে কি? কালো সোনা অথবা খনিজ পদার্থ, চুনাপাথর, মৎস্য আহরণ, পর্যটন কেন্দ্র ইত্যাদির জন্য বিখ্যাত। এতক্ষণ ধরে আমরা অনেকগুলি প্রশ্ন জানলাম, অনেকগুলি উত্তর জানলাম, অনেক তথ্য জানলাম। এবার আপনাদেরকে একটা কুইজ করি। আশা করি আপনারা সকলেই উত্তর দিবেন এবং দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের জন্য কুইজ থাকবে এখন, বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? একটু আগেই বলা হয়েছে, আপনারা কতটা মনোযোগ দিয়ে দেখেন সেটাই দেখার বিষয়। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? যারা যারা পারেন প্লিজ কুইজে অংশগ্রহণ করুন, সাথে থাকুন। যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ নির্বাচন কমিশন একটি কি? এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। মনে রাখবেন, বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে ইউনেস্কো। এবার আসুন এই বিষয়ে আরও বিশদ কিছু তথ্য জেনে নিই। 17 নভেম্বর 1999 সালে 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো 30তম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। তাহলে ইউনেস্কোর কততম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়? উত্তর হচ্ছে 30তম। কত তারিখে? 17 নভেম্বর 1999 সালে। 2000 সালের বিশ্বের 188টি দেশ প্রথমবারের মতো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। তাহলে প্রথমবারের মতো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় কোন বছর? উত্তর হচ্ছে 2000 সাল। 2000 সালে কয়টি দেশ একসাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে? উত্তর হবে
88টি দেশ। ইউনেস্কোর পর জাতিসংঘ 5 ডিসেম্বর 2008 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, প্রথম দিয়েছে ইউনেস্কো। আর 2008 সালে 5 ডিসেম্বর জাতিসংঘ এটাকে ভাষা দিবস হিসেবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। পরের প্রশ্নটি হচ্ছে জাতীয় ভোটার দিবস পালিত হয় কবে? জাতীয় ভোটার দিবস পালন করা হয় 2রা মার্চ। এবারে আরেকটি কুইজ থাকবে, সেন্ট মার্টিনের অন্য নাম কি? সেন্ট মার্টিন আমরা জানি, এর অন্য আরেকটি নাম রয়েছে, এর অন্য নামটি কি? যারা মনে রাখতে পেরেছেন, এই পৃষ্ঠায় ছিল সেই প্রশ্নটি, কমেন্টস করুন সেন্ট মার্টিনের অন্য নাম কি। এবারের প্রশ্নটি হলো রূপপুর পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঘ, ঈশ্বরদী, পাবনা। এটি রাশিয়ার সহযোগিতায় নির্মিত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির মাধ্যমে বাংলাদেশ বিশ্বে 32তম দেশ হিসেবে পারমাণবিক প্রযুক্তির অধিকারী হয়। তাহলে চলুন এই ব্যাখ্যাগুলি আবার একটু দেখে নিই। রূপপুর পারমাণবিক কেন্দ্র তৈরিতে কে সহায়তা করছে? সেটা হচ্ছে রাশিয়া। আর এটি কোথায়? এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। রূপপুর প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে, যার মাধ্যমে বিশ্বে 32তম দেশ হিসেবে পারমাণবিক প্রযুক্তির অধিকারী হয়। বিশ্বে বাংলাদেশ পারমাণবিক প্রযুক্তির অধিকারী হয়েছে কততম দেশ হিসেবে? 32তম দেশ হিসেবে। এখানে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। তার মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে? উত্তর হবে 2400 মেগাওয়াট। এর মধ্যে প্রথম ইউনিট উৎপাদনে যাবে 2023 সালে, অপরটি যাবে 2024 সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কিসের নাম? এটি হচ্ছে উপগ্রহের নাম। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল? এটি খুবই কমন একটা প্রশ্ন। বাংলাদেশ 11টি সেক্টরে বিভক্ত ছিল। তা একটু ব্যাখ্যাটি দেখে নিই। জেনারেল MAG ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করে মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে 11টি সেক্টরে ভাগ করেন। মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, সেটি কে করেছেন জেনারেল MAG ওসমানী। বাংলাদেশের সর্বোচ্চ পদ কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পদ হচ্ছে রাষ্ট্রপতি। এবারে আরেকটি কুইজ থাকবে আপনার জন্য, মুক্তিযুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল? খুবই কমন প্রশ্ন, মাত্রই শুনলেন। অংশ নিন কুইজে, সঠিক উত্তরটি লিখে জানিয়ে দিন। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে ঘোষণা করা হয়? বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় 3রা মার্চ 1971 সালে। বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক হচ্ছে স্বাধীনতা পদক। আচ্ছা, আপনারা একটু কেউ আমাকে কমেন্টস করে জানান তো যে আমরা যে টিউটোরিয়ালগুলি তৈরি করছি, আমাদের মানে আরও কীভাবে তৈরি করলে আপনাদের মনে রাখবেন বা মনে রাখতে পারবেন বা মুখস্থ করতে সহজ হবে। যেন আমরা চাচ্ছি টিউটোরিয়ালগুলি দেখেই যেন আপনারা মুখস্থ করতে পারেন, যেন এর পরে আর পড়া না লাগে। তাহলে কি কেউ কমেন্টস করেন কখনো যে 2বার করে পড়েন, কেউ বলেন যে ভাইয়া যেভাবে পড়ছেন ভালো হয়, কেউ বলেন যে আর একটু স্লো বলেন। তো কিভাবে হলে ভালো হয় সেটি আমাদেরকে কমেন্টস করে জানান। যাক, প্রশ্নটি আবার একবার বলে দিচ্ছি। বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক হচ্ছে স্বাধীনতা পদক। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবার একটু লিখে জানিয়ে দিন তো যে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক কোনটি? সঠিক উত্তরটি জানা থাকলে কি জানা তো অবশ্যই আছে, কমেন্টস করুন, কুইজে অংশ নিন। সাবাস বাংলাদেশ এটি একটি ভাস্কর্য, আর ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বরে মুক্তাঙ্গনের উত্তর পাশে অবস্থিত। এর স্থপতি হলেন নিতুন কুণ্ডু। 10 ফেব্রুয়ারি 1992 সালে উদ্বোধন করেন শহীদ জননী জাহানারা ইমাম। তাহলে একটি প্রশ্ন এখানে আসতে পারে এরকম করে যে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায়? এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটির স্থপতিকে নিতুন কুণ্ডু। এটি উদ্বোধন করেন কে? শহীদ জননী জাহানারা ইমাম। এটি উদ্বোধন করা হয় কত তারিখে? 10 ফেব্রুয়ারি 1992 সালে। পরের প্রশ্নটি হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG কত সালের মধ্যে অর্জন করতে হবে? এটি অর্জন করতে হবে 2030 সালের মধ্যে।
2015 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশনে টেকসই উন্নয়ন অভিষ্ট 2030 এজেন্ডা গৃহীত হয়। এটি 2015 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশনে এটি গৃহীত হয়। 2030 সালের এজেন্ডা গৃহীত হয়। SDGs অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর মেয়াদ হচ্ছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এতে মোট 17টি লক্ষ্যমাত্রা রয়েছে। এসডিজির মোট লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি, 169টি সুনির্দিষ্ট উদ্দেশ্য, তার মানে উদ্দেশ্য রয়েছে 169টি, আর 230টি সূচক অন্তর্ভুক্ত রয়েছে। এসডিজিতে কয়টি সূচক অন্তর্ভুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে 230টি। উদ্দেশ্য রয়েছে 169টি আর লক্ষ্যমাত্রা 17টি। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়? সংবিধানের 118 নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠন করা হয়। এবারে যে সমাধানগুলি দেখব আমরা, সাধারণ জ্ঞানগুলি, সেটা হচ্ছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন সহকারী হিসাবরক্ষক পদ ছিল, পরীক্ষাটি ছিল 25শে মার্চ 2023 সালে। তাহলে যে প্রথম প্রশ্নটি ছিল, নিচে উল্লিখিত বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? 4টি সেতুর নাম রয়েছে। সঠিক উত্তর হচ্ছে ঘ, হার্ডিঞ্জ সেতু। হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু। এটি হার্ডিঞ্জ সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশী রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত। হার্ডিঞ্জ সেতুর নির্মাণকাল হচ্ছে 1909 থেকে 1915 সাল। দোয়েল চত্বর স্থাপত্যের স্থপতিকে? দোয়েল চত্বর এই স্থাপত্যের স্থপতি হচ্ছেন আজিজুল জলিল পাশা। এখানে একটি কুইজ আবার থাকছে আপনার জন্য। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়? সঠিক উত্তরটি লিখে সাথে থাকুন। আমরা এখন এই প্রশ্নটি ব্যাখ্যা দেখব। দোয়েল চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে কার্জন হলের সামনে অবস্থিত। দোয়েল চত্বর বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের একটি স্মারক ভাস্কর্য হচ্ছে এটি। এর স্থপতি হলেন আজিজুল জলিল পাশা। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কয়েকটি সেক্টরে বিভক্ত ছিল? কমন একটি প্রশ্ন আবারও এসেছে, এটি 11টি সেক্টরে বিভক্ত ছিল। এই ছিল এখনকার মতো মাই ক্লাসরুমের আয়োজন। মাই ক্লাসরুমের আয়োজনগুলি কেমন লাগে কমেন্টস করবেন। আরও বেশি টিউটোরিয়াল পেতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন, কোথায় কোন বিষয়ের উপর টিউটোরিয়াল পেতে চান, কোন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার টিউটোরিয়াল পেতে চান, সেটা আমাদেরকে কমেন্টস করুন। আপনাদের ভালো লাগা, আপনারা কী চান, কীভাবে চান, সেটি আমাদেরকে কমেন্টস করে জানান। মাই ক্লাসরুমের সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।